মনে হয় আমার জন্মই হয়েছিল আইনজীবী হওয়ার জন্য। অন্য কোনো পেশা হয়তো আমি কোনোদিনই করতে পারতাম না। আমার এই ৪৫ বছরের জীবন থেকে আমার আইনজীবী পরিচয়কে মুছে দিলে আমি থাকবো না। শিবিরের সাথে আপনার যাত্রা কিভাবে? শিবিরের ডিসিপ্লিন আমার খুব ভালো লাগতো এবং মানুষগুলোর আচরণ, মোয়ামেলা এগুলো ছিল খুবই মর্মস্পর্শী। সরকার ফেল হওয়া মানে শুধু সরকার ফেল হওয়া নয়, সরকার ফেল হওয়া মানে হলো গণতন্ত্রের বিরোধী দল ফেল হওয়া। সেই জন্য এটা একটা জয়েন্ট ওয়ার্ক, ইট নিডস মোর অ্যাটেনশন। জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে অনেকেই আপনাকে মিস করেন। এ ব্যাপারে আপনার অভিমত কি? দলীয় গণ্ডির সীমাবদ্ধের মধ্যে দলখানা হয়ে গেলে সমাজের বাস্তবতা টের পাওয়া যায় না। আমি একটা কাজ পেয়েছি, কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মূল্যায়ন ডেভেলপ করেছে। কেউ কেউ বলেন আবরার ফাহাদ হত্যা কথা, কেউ কেউ বলেন জাপানি শিশুর মামলার কথা, কেউ কেউ বলেছেন রানা প্লাজার কেসের কথা। আমি একজন ইসলামিস্ট আইনজীবী, এটাই আমার কাছে সবচাইতে টেকসই পরিচয় মনে হয়। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। আজ কথা বলবো এমন একজন আইনজীবীর সাথে যিনি বিগত প্রায় 15 বছর ধরেই বাংলাদেশের আইনাঙ্গনে একজন আলোচিত এবং তুমুল জনপ্রিয় নাম। আমাদের সবার প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কেমন আছেন? ভালো আছি, আল্লাহ। আপনাকে নিয়ে আমাদের দর্শকদের, ইনফ্যাক্ট পুরো বাংলাদেশের বাংলা ভাষাভাষী নাগরিকদের ব্যাপক আগ্রহ আছে। আপনাকে নিয়ে অনেক প্রশ্ন, তাদের অনেক কিছু জানতে চায়, অনেকেই আপনার মতো হতে চায়। আপনাকে নিয়ে অনেক প্রশ্ন, আমরা হয়তো সকল প্রশ্ন করতে পারবো না, বাট একজন সিনিয়র আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, আপনি এখন পর্যন্ত অনেকগুলো কেস লড়েছেন, তার মধ্যে রিমার্কেবল কোনো কেস যদি এই মুহূর্তে আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, আমি সেটি দিয়ে শুরু করতে চাই। অনেক কেসে তো করেছি, তার মধ্যে একটা জাপানি শিশুর মামলা করেছিলাম, জি, এটা একটু রিমার্কেবল। আরেকটা করেছিলাম এসপি বাবুল আক্তারের কেস, দিস ইজ অলসো রিমার্কেবল। আরেকটা বিখ্যাত কেস করেছিলাম আমি, সেটা হলো যাবজ্জীবন সাজার অর্থ কী। আচ্ছা, এটা আরেকটা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মামলা। এছাড়াও একটা মামলা করেছিলাম সুস্মিতা দেবনাথ, একজন উচ্চ বর্ণের হিন্দু নারী একজন নিম্ন বর্ণের মানুষের সঙ্গে প্রেম করে বিয়ে করে ফেলে। আচ্ছা, ইট ইজ অলসো ইন্টারেস্টিং। তো এরিকর মামলাটা যখন করি, জাপানি শিশু, এটিকে আমাদের দেশের লোকেরা কেউ কেউ গ্রহণ করেছে, কেউ কেউ গ্রহণ করে নাই। আমি দেখেছি যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মায়ের পক্ষে, আমি ছিলাম পুরুষ আইনজীবী মায়ের পক্ষে, ওইদিকে ছিল মহিলা আইনজীবী বাবার পক্ষে। দুইজন জাপানি শিশু যাদের জন্ম হয়েছিল জাপানে, টোকিওতে এবং আমেরিকায়, কিন্তু তারা মূলত জাপানিজ। বাবা মায়ের দ্বন্দ্বের কারণে বাবা তাদের দুইজনকে নিয়ে বাংলাদেশে চলে আসে কোভিডের সময়। মা তার বাচ্চাদের খুঁজে বাংলাদেশে আসে, আমাদের সঙ্গে দেখা হয়, আমাদেরকে আইনজীবী নিয়োগ করেন, বাচ্চাদেরকে খুঁজে বের করার জন্য আমরা হাইকোর্টে যাই, খুঁজে বের করা হয়, কিন্তু বাচ্চারা মায়ের কাছে যেতে চায় না, ডেডলক তৈরি হয়। প্রশ্ন ওঠে, বাচ্চারা কেন মায়ের কাছে যেতে চায় না? এই প্রশ্নটি হাইকোর্ট গড়ায়, সুপ্রিম কোর্ট গড়ায়, নিম্ন আদালতে যায়, পারিবারিক আদালতে যায়, পারিবারিক আপিল আদালতে যায়, সেখান থেকে হাইকোর্টে আসে, সেখান থেকে আবার সুপ্রিম কোর্টে যায়। তারপরে দুইজন মেয়ে, একজন জ্যাসমিন, একজন লায়লা,
জ্যাসমিনকে নিয়ে মা টোকিওতে আছে এখন, লায়লাকে নিয়ে বাবা বাংলাদেশে আছে। তো এই কেসটি খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে। বিদেশি নাগরিক, এই কেস করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। পরিবার, সমাজ, ব্যক্তি, মানুষ সম্পর্কে অনেক ধারণার জন্ম হয়েছে। ধর্ম, ক্রস ধর্ম, এক ধর্মের একজন আরেক ধর্মের আরেকজন, কনভার্সন, মুসলিম হওয়া না হওয়া, সিন্ত্রুস শ্রাইনে যাওয়া না যাওয়া, কালেমা পড়া না পড়া, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে তখন। অনেকে আমাকে গালিগালাজ করেছেন ফেসবুকে, আবার অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন সারা দুনিয়া জুড়ে। এই কেস শুধু বাংলাদেশে না, জাপানে, ইউনাইটেড নেশনস পর্যন্ত গিয়েছিল। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং কেস, স্টিল আই ফিল ইট, এবং ইট ওয়াজ অ্যান আই ওপেনিং কেস। এই ধরনের চমৎকার অথবা এই ধরনের চাঞ্চল্যকর যে কেসগুলো আপনি লড়েন, এটার অনুপ্রেরণা আসলে কোথা থেকে আসে? ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলে আমার কাছে মনে হয় জীবনটা একজনের সঙ্গে আরেকজনের মিল হয় না। জীবনের গল্প প্রতিটাই ভিন্ন। কোনো ফ্যাক্ট আরেকটা ফ্যাক্টের সঙ্গে হুবহুবু মিল পাওয়া যায় না। এটা ইন্টারেস্টিং। আইনের লেটারের মধ্যে যেটা আছে লিখিতভাবে, এটা এত ইন্টারেস্টিং হয় না। কিন্তু যেটা জিগজ্যাগ, যেটা সরাসরি আইনে সমাধান পাওয়া যায় না, এটাকে মনে হয় ইন্টারেস্টিং। এটাকে মনে হয় ডিগ আউট করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে, নতুন প্রিন্সিপাল আনতে হবে, নতুন ইস্যুকে নতুনভাবে অ্যাড্রেস করতে হবে। দেশে না পাইলে বিদেশে যেতে হয়, ইউরোপে না পেলে আমেরিকায় যেতে হয়, আমেরিকা না পাইলে অস্ট্রেলিয়ায় যেতে হয়, কোন দেশের আদালতে, কবে, কোথায়, কী হয়েছে, আফ্রিকান কান্ট্রিগুলোতে কী হয়েছে। এই যে খোঁজার নেশা, এটি ইনহেরেন্ট। মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্মই হয়েছিল আইনজীবী হওয়ার জন্য। অন্য কোনো পেশা হয়তো আমি কোনো দিনই করতে পারতাম না, কোনো চাকরি হয়তো কোনো দিনই আমি 2 দিনের বেশি করতে পারতাম না, ব্যবসাও করতে পারতাম না। কিন্তু আইনজীবী, আইন পেশা, এটা একটা রক্তে, মাংসে, ঘামে, সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমার এই 45 বছরের জীবন থেকে আমার আইনজীবী পরিচয়কে মুছে দিলে আমি থাকবো না, অন্য মানুষের রূপান্তরিত হব। সো ইট ইজ মাই ইনহারেন্ট, সহজাত। নতুন জিনিসকে দেখলে এটাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। ইন্টারেস্টের পেছনে ছুটতে গিয়ে কখনো কি নীতি নৈতিকতা থেকে বিচ্যুত হওয়ার ভয় থাকে? থাকে। অনেকেই একটা জিনিসকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করে, এই ইন্টারপ্রিটেশনের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। আমি তো দেখছি ইন্টারেস্টিং, আমি তো দেখছি নতুন প্রিন্সিপাল, আমি তো দেখছি নতুন করে জানার অগাধ সম্ভাবনা, ডিগ আউট করা, আরও ডিপে যাওয়া, আরও ডিপে যাওয়া, আরও ডিপে যাওয়া। আরেকজন হয়তো দেখছি আমি টাকার কারণে করছি, আরেকজন হয়তো দেখছি আমি কম্প্রোমাইজ করে ফেলছি। সে তো ভিতরে জানে না, সে তো জানে না আর ভিতরে কী আছে। জাপানি শিশুর মামলা করার সময় অনেকেই অভিযোগ দিয়েছে কোটি কোটি টাকা পেয়েছি, কিন্তু তারা তো জানে না আমরা বিনা পয়সায় কেস করেছি। তারা তো একটু বুঝে নেই যে একেবারে একটা সিঙ্গেল পেনি ছাড়া 5 বছর আইনি লড়াই যে করা যায়, এটা তো তারা ভাবতে পারে না। তখন মিসআন্ডারস্টুড হতে হয়, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হতে হয়। আমাদের এই আগ্রহটা, এই ইন্টারেস্টটা, এই ইনকুইজিটিভ মাইন্ড, অনুসন্ধিৎস মন অনেকের কাছে টাকার বিনিময়ে দৈনিক রোজগারের মতো মনে হয়। তখন ধৈর্য ধরি, চুপ থাকি, জবাব দেই না। তখন মনে হয় সময় তার আনসার দেবে। কোথাও কোথাও সময় আনসার দেয়। এরকমও দেখেছি যারা এই সমস্ত জিনিস মনে করেছেন তারা অনেকেই মাপও চেয়েছেন, সরি বলতে এসেছেন, ভুল হয়ে গেছে। তখন মনে হয় জীবনটা মনে হয় এরকমই, পারসেপশনের জীবন। কেউ এরকম ভাবে, কেউ এরকম ভাবে, এটাই জীবনের খেলা। আপনি যেমনটি বলছিলেন যে আপনার মনে হয় আপনার জন্মই সম্ভবত হয়েছে আইনজীবী হওয়ার জন্যে। আপনি কি ছোটোবেলা থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন? অনেকটাই তাই। আমি বিতর্ক খুব ভালো লাগতো। আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় বাংলা সিনেমায় যখন কোর্টের ভূমিকা দেখাতো, উকিল আর্গুমেন্ট করছে, আসামি খালাস হচ্ছে, একজন অর্ডার বলতেছে, এটি আমার মাথার ভিতরে এমনভাবে ক্লিক করতো, অন্য কিছু এত বেশি ক্লিক করতো না।
আমার এখনো মনে পড়ে এক সিনেমার দৃশ্য দেখে আমি একটা পালংয়ের এখানে, পালং ছিল গ্রামে, খাট পালং, জি। এই পালংয়ের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। তখন আমার বয়স 8 বছর। এটা দেখে যে কিভাবে একজন আসামিকে দীর্ঘদিন বন্দি থাকার পরেও নিরাপরাধ হিসেবে প্রমাণিত হয়ে সিনেমার মধ্যে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই আনন্দ এবং খুশিতে এই ইস্যুটা আমাকে সাংঘাতিকভাবে মোহিত করত। ছোটবেলায় স্কুলে থেকে বিতর্ক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিতর্কে অংশগ্রহণ করেছি, কলেজে বিতর্কে অংশগ্রহণ করেছি। জবাব, পাল্টা জবাব, যুক্তি তুলে ধরা, ঘায়েল করা, ব্যাটার কিছু দেওয়া, নতুন কিছু আনা, আইডিয়ার খেলা, ইনভেস্টিগেশন করা, সত্য উদ্ঘাটন করা, এগুলো ইনহারেন্ট, সহজাত। এমন নয় যে এটা আমি আমার উপর আরোপ করেছি, বরংস এই ইনহারেন্ট ক্যাপাসিটিটাই আমাকে তাড়িত করেছে। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলাম সব সাবজেক্টে, অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট হলো, প্রশ্ন আসলো কোন সাবজেক্টে ভর্তি হব, বিশ্ববিদ্যালয় বলল সবটাই পাওয়া যাবে। তখন চুজ করে নিলাম আইন, এবং আইনের প্রতি এই গভীর মমত্ববোধ বই পড়ার কারণে না, সহজাত কারণে। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কিংবা ছাত্র জীবনের কথা যদি বলি, আপনি পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এবং আমরা সেটি জানি ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনার সম্পর্ক ছিল, আপনি সেক্রেটারি জেনারেল ছিলেন। শিবিরের সাথে আপনার যাত্রা কিভাবে? প্রাথমিক যাত্রা শুরু হয়েছিল আমি যখন সুনামগঞ্জে থাকতাম। আমি সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেখানে একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার নাম মাওলানা আবুল কালাম। তিনি এখন বাংলাদেশের সুনামধন্য কয়েকটা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আল হেরা জামিয়া। আচ্ছা। তারপরে তো আমি সুনামগঞ্জ থেকে চলে আসি, আর কোনো যোগাযোগ নাই, কারোর সঙ্গে কোনো কথা নাই। আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি, ভিতরে থেকেছি, সেখানে মিলিটারি জীবনযাপন করেছি। খেলাধুলা, বিতর্ক, ক্লাস, পরীক্ষা, হোস্টেল, হল। আমাদের বাড়ি ছিল সুনামগঞ্জে, আমি ঢাকায় থাকতাম। শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একজনের সঙ্গে আমার পরিচয় হয় আবার। তারপরে ওখান থেকে শাহবাগে গিয়ে আরেকজনের সঙ্গে পরিচয় হয়, যার সঙ্গে পরিচয় হয় তিনি এখন লন্ডনে থাকেন। দুজনের সঙ্গে পরিচয় হয়, হ্যাপেন্স টু বি দুজনই লন্ডনে থাকেন। এবং আস্তে আস্তে আবার শিবিরের সঙ্গে আমরা সম্পৃক্ত হই, কর্ম পরিকল্পনায় অংশগ্রহণ করি। শিবিরের ডিসিপ্লিন আমার খুব ভালো লাগত, সবসময় ডিসিপ্লিন এবং মানুষগুলোর আচরণ, মোয়ামেলাত, এগুলো ছিল খুবই মর্মস্পর্শী। এবং আমি দেখতাম যে জীবনকে যেভাবে দেখতে চাইতাম, যে নেচারের ক্যারেক্টারের লোক আমি, আর যাদের সঙ্গে মিশতাম অনেকটাই সিমিলার, একই ধরনের, একই ধাঁচের, একই কথার, এরকমই বলে। তখন মনে হলো দিস পিপল আর রিলায়েবল। এই যে ইনহারেন্ট ক্যাপাসিটি, এই ইনহারেন্ট ক্যাপাসিটিটা রিলায়েবল লোকদেরকে প্রতি আমি দুর্বল হয়েছি বেশি। আরেকটা বড় জিনিস দেখতাম যে আমি নামাজ পড়েছি কি পড়ি নাই, কিন্তু আমার চাইতে সেই লোকটা দেখি বেশি সিরিয়াস। এমনও দিন গেছে আমরা হলে ঘুমাতাম, পায়ের আঙ্গুলের সঙ্গে দড়ি বেঁধে রাখত, ফজরের নামাজ মিস হয়ে যাবে তাই। হলে একটা ভাই ছিল, সিনিয়র ব্রাদার, ঘুমিয়েছি অনেক রাতে, 1টা-2টার সময়, ফজরের নামাজ মিস হয়ে যাবে, তাই পায়ের সঙ্গে দড়ি বেঁধে জানালার সঙ্গে বেঁধে রাখত। ভোর 5টার সময় এসে ওই দড়ি ধরে টান দিত। তারপরে আমরা ঘুম থেকে হতচকিত হয়ে জেগে উঠতাম ফজরের নামাজ পড়তে। এগুলো আমাকে সাংঘাতিকভাবে মোহিত করতো যে এই লোকটা কেন এরকম করে। আমি নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, সেদিকে আমার চেয়ে বেশি সিরিয়াস। সেলফলেস এই স্যাক্রিফাইস, এগুলো আমাদেরকে মোহিত করেছে, রাজনীতি না। আমাদেরকে মোহিত করেছে ব্যক্তি থেকে ব্যক্তির গভীরতম সূক্ষ্মাতিসূক্ষ্ম আচরণ। দিস ইজ দ্য মোটিভেটিং ফ্যাক্টর, নট দ্য পলিটিক্স। কিন্তু সেক্রেটারি জেনারেল পর্যন্ত যখন হলেন, তখন পর্যন্ত কি আপনার
বাংলাদেশের যে গণরাজনীতি, সেই রাজনীতিতে আসার কোনো আকাঙ্ক্ষা ছিল কি না? রাজনীতির ভালো দিক আমাকে আকৃষ্ট করে, কিন্তু রাজনীতির খারাপ দিকের আমি সিমিলারলি ক্রিটিক। নিজের দল হলেও ক্রিটিক, অন্যের দল হলেও ক্রিটিক। আমি মনে করি ছাত্র শিবিরের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এই ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডটাকে লালন করে, বন্ধ করে দেয় না, ওপিনিয়নটাকে এক্সপ্রেস করতে দেয়। আমি রাজনীতিতে জাতীয়ভাবে আসব এইটা ছাত্র শিবিরে থাকা অবস্থায় এরকম ভাবিনি। কারণ ছাত্র শিবির আমার কাছে ছিল একটা ভিন্ন ধরনের ছাত্র সংগঠন, যা মানুষকে গঠন করার একটা উত্তম কেন্দ্র। এর পরবর্তী রাজনীতি কী হবে এটা আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল শিবিরের সময়টা ছিল বেস্ট টাইম, এবং তার থেকে আমি এক সময় ভাবতাম, আমার এখনও মনে আছে 2009 সালে পল্টনে বসে ভাবতাম যে আমার তো ল পড়া শেষ, শিবিরের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে বা যাবে, আমি কি করব? তখন মনে হয়তো আমি আজিমপুরে থাকব, সকালবেলা ফুটবল খেলতে যাব, ফুটবল খেলে এসে নাস্তা খাবো, নাস্তা খেয়ে কোর্টে যাব, কোর্ট শেষ করে আবার কই যাব, আবার চেম্বারে যাব, তারপরে কই যাব, বাসায় যাব, হাইটে হেঁটে যাব। মনের ভিতরে এই চিন্তাটা বারবার ঘুরতো, কোর্টে যাব, কোর্টে যাব, ডিস্ট্রিক্ট কোর্টে যাব, আজিমপুরে থাকতে হবে, আজিমপুরের পাশে কোর্ট, এই জন্য এখানে থাকতে হবে, অন্য জায়গায় থাকা যাবে না। কখনো মাথায় এটা আসে নাই যে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, আমি গিয়ে নির্বাচন করব। তার চাইতে বেশি মাথায় আসতো কোর্টে যাব, ওই কোর্টের রুমের ভিতরে ঢুকতে হবে। ইউনিভার্সিটিতে যখন পড়ি, ক্লাস 3rd ইয়ারে পড়ি, তখন আমাদেরকে একবার সুপ্রিম কোর্টের ভিজিটে নিয়ে গেল। আজিজুর রহমান নামে একজন স্যার ছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে দেখি একজন অনেক লম্বা লোক, দেখতে ফর্সা, টকবগে ফর্সা, তিনি হেঁটে যাচ্ছেন, তার পিছনে 2জন লোক ফাইল বোঝা বই নিয়ে যাচ্ছে, আরেকজন লোক ট্রলিতে করে বই ধাক্কায় নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে আরও 4-5 জন উকিল হেঁটে যাচ্ছে। আর তিনি যে হাঁটতেছেন তার জুতার শব্দ টক 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 করতেছে। খন্দকার মাহবুব হোসেন? না, তিনি হলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। আচ্ছা। সেই কোর্টে আমাদেরকে নিয়ে গেলাম আমরা সেই কোর্টে, পিছনে বসেছিলাম। 1.5 ঘন্টা ধরে তিনি ইংরেজিতে বক্তব্য দিলেন, আমরা পিছনে তন্ময় হয়ে শুনলাম। তখন মনে হলো ওইটাই হইতে হবে। যতদিন শিবিরে ছিলাম ততদিন মাথায় শুধু ওইটাই ঘুরতো, ওখানে তো যাইনি এখন, ওখানে তো এখনো যাওয়া হয়নি, লেটস গো টু দ্য কোর্ট। ফলে সবসময় কোর্টের চিন্তাটা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এই জন্যই এটার সঙ্গে আমার ডিপ রুটেড কানেকশন। খন্দকার মাহবুব হোসেনের সাথে আপনার সম্পর্কের সূচনা কোথায়? খন্দকার মাহবুব হোসেন সাহেবকে আমি প্রথম দেখি সম্ভবত 2008 সালে। মাহবুবুল আলম সালেহী, এখন যিনি সংসদ সদস্য কুড়িগ্রাম থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরকে হত্যা করা হয়। সেই প্রফেসর হত্যা মামলার সালেহী আসামি। সে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল। এই মামলাটা নিষ্পত্তির জন্য যখন আর্গুমেন্টের পর্যায়ে আসে, তখন প্রশ্ন আসলো সালেহীর মামলায় খন্দকার মাহবুব হোসেন সাহেবকে সিনিয়র হিসেবে ঢাকা থেকে রাজশাহীতে নিতে হবে। শিবিরের পক্ষ থেকে 3 জন দেখা করতে গেলাম, তার সঙ্গে আমিও ছিলাম। গিয়ে দেখা করলাম। আপনি তখন শিবিরের কোন দায়িত্বে? কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম আমি। আচ্ছা। সম্পাদক ছিলাম একটা বিভাগের। সেখান থেকে ওনার সঙ্গে গিয়ে কথা বললাম। এই প্রথম আমি দেখেছি সবাই বলছে খন্দকার মাহবুব হোসেন, খন্দকার মাহবুব হোসেন, কিন্তু তার আগে তো আমি চিনতাম না। ওনার কাছে গিয়েছিলাম আমরা অ্যাডভোকেট তাজুল ইসলামের মাধ্যমে। অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে খন্দকার মাহবুব হোসেনের আরও দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এরপরে স্পেসিফিক্যালি ওনার সঙ্গে গভীর সম্পর্ক হয় যখন যুদ্ধাপরাধের মামলা শুরু হয়। ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবের সঙ্গে আমি কাজ করতাম। খন্দকার স্যার সেই মামলাগুলোকে দেখভাল করার জন্য সিনিয়র হিসেবে এঙ্গেজ ছিলেন। একসময় পরে 2013 সালের সম্ভবত
সম্ভবত ডিসেম্বর মাসের 17-18 তারিখের দিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হন। তারপরে দায়িত্বটা খন্দকার বাবু হোসেন সাহেবের গাড়ে চাপে, কিন্তু তাকে সহযোগিতা করার কেউ ছিল না, ওইদিকে ছিলাম আমি। তখন থেকে ওনার সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত। সেই থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত অনেকটা ছেলের মতো ছিলাম আমি। দিনে রাতে গভীরে সন্ধ্যায় 12টার সময় ফোন করতো রাতে, এই বিষয়টা একটু দেখো, ওইটা একটু দেখো, এই আইনটা বাইর করে দাও, ওই আইনটা বাইর করে দাও। এক সময় পরে পারিবারিক সম্পর্ক হয়ে গেল, গভীর থেকে গভীরতর হলো। বাকি জিন্দিগি আমি উনি অনেকটা টুইনের মতো লেগেছিলাম। অত্রি জঠরে যেমন টুইন লেগে থাকে, এরকম করেই সময় পার হয়েছে। যে সময়টার কথা বলছেন সেই সময় তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একটা পর্যায়ে চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন। তিনি তো জানতেন যে আপনি শিবির ব্যাকগ্রাউন্ডের একজন ছেলে। তিনি আপনাকে এতটা কাছে কেন নিয়ে আসছিলেন তখন? এটাই তো বড় মানুষের লক্ষণ। দল কোনো বেরিয়েন না, মানুষটাই আসল। আমি ওনার মাঝে কখনো দলবাজি দেখিনি, সেই জন্য হয়তো আমার মধ্যেও এটা সংক্রামিত হয়েছে। মানুষটা আসল। ওনার দলের লোকেরাও কেউ কেউ ওনাকে সমালোচনা করেছে, তখন নিজে নিতান্তই ভ্রুক্ষেপ করেননি। উনি চিনতেন আমি কে, আমি চিনতাম উনি কে। সুতরাং কে কোন দলের এগুলো মূল বিবেচ্য বিষয় ছিল না। বিবেচ্য বিষয় ছিল কাজ করতে পারছে কিনা, এবং এটা ওয়ান অফ দি প্রিন্সিপালস। খন্দকার মা বলছেন কোনো শুক্রবারে সকালবেলা ওনার বাসায় গেলে উনি যে কি পরিমাণ খুশি হতেন এগুলো বলে শেষ করা যাবে না। একদিন আমাকে ফোন করে বললেন, তুমি নাস্তা খাইও, একটা মামলা আসছে, এটা পড়তে হবে, আর তুমি নাস্তা খাবা। আমি গিয়েছি, গিয়ে দেখি 2টা হটপটে পরোটা, গরুর মাংস, সব কিছু নিয়ে উনি রেডি হয়ে বসে আছে যে আমি যাব, নাস্তা খাবো, তারপরে মামলা নিয়ে আলোচনা হবে। এবং বাসা থেকে আসার সময় হেঁটে দরজা পর্যন্ত আসতেন যে খাওয়া দাওয়া হয়েছে, হয়েছে, বাসায় যাবা, যাবা, কোন গাড়িতে যাবা, কখন যাবা, বাসায় বাচ্চাদেরকে নিয়ে আসবা। আমাদের সম্পর্কটা কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। আমাদের সম্পর্ক ছিল সত্যিকার অর্থেই একজন সিনিয়র এবং জুনিয়রের সঙ্গে যে হৃদ্যতাপূর্ণ বাবা ছেলের সম্পর্ক হয়, এরকম। আইন পেশা এরকমই, এটা এভাবেই শিখতে হয়। এই সম্পর্কটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে হতে পারত, ছিল একেই, কিন্তু তখন তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বাংলাদেশে আর ছিলেন না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের এখানে আমি জয়েন করেছিলাম 2010 সালের জানুয়ারি মাসের 22 তারিখ। আমার যখন ছাত্র জীবন শেষ হয়ে যায়, আমি সেদিন রাতেই স্যারের কাছে গিয়ে বলছি যে আমি আপনার এখানে আইন শিখতে চাই। আমার এখনো মনে পড়ে, উনি আমাকে বললেন, তুমি যখন মনে চায় তখন আসতে পারো। পরের দিন আবার বললেন 2 দিন অপেক্ষা করো। আমি তখন বুঝতে পারি না এই 2 দিন অপেক্ষা করার মানে কি। পরে আমাকে উনি বলেছেন এই 2 দিন সময় উনি তৎকালীন জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে কথা বলেছেন। 2 দিন পরে উনি আমাকে বললেন তুমি আসো। গেলাম। ওনার ছেলেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আগে থেকেই ছিল, এখনও আছে। উই আর লাইক ব্রাদার্স। এবং ওখানে গিয়ে দেখলাম আমি আইন জানি না, সবই জানে। অন্য সবাই আমার চেয়ে অনেক ভালো, তারা আইন জানে, তারা আইন পড়েছে, গভীর বিশ্লেষণ করে তারা বেশ বড় বড় আইনজীবী হয়ে গেছে, কিন্তু আমি তো জানি না। আমি তো ছাত্র সংগঠনের সঙ্গে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তো আইনের পথে বাস্তবিক করতে পা বাড়াইনি। বইপত্র পড়েছি যাস, শেষ, আর তো কিছু না। তখন মনে মনে খুব দুঃখও হতো, আবার জেদও হতো। আমি জানি না, মানে আমি জানি না কেন, ওনারা জানে কি করে? আমি পারি না কেন, ওনারা পারে কি করে? এই মনোবেদনা এবং জেদবোধ থেকে কত রাত যে চেম্বারে কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। শুধু বোঝার জন্য, শুধু দেখার জন্য, শুধু ভিতরে যাওয়ার জন্য,
শুধু গভীরভাবে দেখার জন্য। এবং এই গভীরতাটা এমন সময়, এক সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে খুব গভীর সম্পর্ক বিল্ড আপ হলো। এমনকি রাতে আমাকে বাসায় ডেকে পাঠাতেন। এমনও হয়েছে আমি ওনার শিওরের পাশে বসে আছি, উনি আমাকে বলতে বলতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে চোখ খুলে দেখেন যে আমি শিওরের পাশেই বসে আছি। তখন উনি জিজ্ঞাসা করেছেন, তুমি এখনো বসে আছো? তখন বললাম যে আপনি তো আমাকে যেতে বলেন নাই, তাই বসে আছি। উনি অবাক, আমি তো ঘুমিয়ে পড়েছি। আমাকে উনি ডিকটেশন দিতেন, বলতেন আমি বলি তুমি লিখো। এবং বাংলা আমার এখনো মনে পড়ে, উনি আমাকে শেখাতেন হাতে ধরে, তুমি ছোট ছোট সেন্টেন্স লিখবা, লম্বা না, কথ্য ভাষায় বাংলা লিখবা, যেন একজন পড়লে মনের ভিতর থেকে গভীরভাবে ওই লেখার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। কমপ্লেক্স সেন্টেন্স লিখবা না। এবং এত সুন্দর বাংলা উনি লিখতেন যে পড়তে পড়তে মনে হতো এটা আমারই কথা, আমারই লেখা, আমারই ভাব। লম্বা সেন্টেন্স হলে খুব ডিসকারেজ করতেন, লম্বা সেন্টেন্স লিখতে হয় না, লম্বা সেন্টেন্স লিখছো কেন, মানুষ পড়তে পারবে না, তো মিনিং বের করতে পারবে না। তো আমাদের এই রিলেশন আমার অনেক মনে আছে। অনেক সময় বিকালবেলা কোর্ট থেকে ফিরে উনি বাদাম খেতেন। ওনার একজন সহকারী ছিল, ওর নাম এখনও আছে, সে তাকে বলতো যে বাদাম নিয়ে আসো। স্যারকে বাদাম দিত, আমির নাম তার, আর কলিং বেল টিপে বলতো ওকে ডাকো। আমি যেতাম, বাদাম খেয়ে স্যারের রুমের ভিতরে একটা সোফা ছিল, সোফাতে উনি পা লম্বা করে শুইতেন আর আমাকে বলতেন তুমি আমার এখানে বসো। মাথার পাশে একটা চেয়ারে বসতাম, তখন নানান কথা বলতেন, এটা কি, ওইটা কি, এখানে কি হলো, ইসলামের কি হবে, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কি, দেশ দেশের বাইরে কি করণীয়, নতুন প্রজন্মের মানুষরা কি করছে, আমরা কিভাবে তাদেরকে ইন্সপায়ার করতে পারি, এগুলো নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলতেন। সো দ্যাট ওয়াজ রিয়েলি এ ডিপেস্ট কানেকশন। আমার মনে আছে আমি যখন খবর পেলাম যে স্যার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন, শেষ দিনগুলো আমি একটা টিকিট কেটে লন্ডনে গেলাম শুধু দেখা করার জন্য, 2 রাতের জন্য। তারপরে ওনার সঙ্গে কথা হলো, বাসায় গেলাম। লাস্ট বার ইস্ট লন্ডন মসজিদের পাশে একটা বসার জায়গা ছিল, একটা রেস্টুরেন্টের এখানে, সেখানে দেখা করে আসার পরে আমি স্যারের ব্যাগটা হাতে নিলাম, একটা ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, উনি আমার হাত থেকে ব্যাগটা নেওয়ার চেষ্টা করলেন। ওখান থেকে আমি চলে আসি এদিন রাতের ফ্লাইটে। যতক্ষণ আমি হেঁটেছি ততক্ষণ পিছন দিকে তাকিয়ে দেখলাম যে উনি দাঁড়াই আছে ওখানে, একেবারে নিষ্পলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত। তো আমরা সিনিয়র জুনিয়র ছিলাম না, আমরা ছিলাম অনেকটা পিতাপুত্রের মতো, ডিপলি কানেক্টেড। আইন পেশায় এই সম্পর্ক যাদের তৈরি না হয় তারা বড় আইনজীবী হতে পারে না, তারা সিনিয়রকে রেপ্রেজেন্ট করতে পারে না। আর টাকার ধান্দায় যারা ঘুরবে এরাও বড় আইনজীবী হতে পারবে না। উনি কি শেষ জীবনে আবার জামায়াত ইসলামী রাজনীতিতে ব্যাক করেছিলেন? উনি আপাদমস্ত ইসলামিস্ট, আপাদমস্তক। তার জীবনে, কথায়, কর্মে, চলনে যে কয়দিন আমি ওনার পাশে আটার মতো লেগেছিলাম, ইসলাম, ইসলামের কল্যাণ, দেশ, এর বাইরে কোনো কিছু চিন্তা করতে দেখিনি, ভাবতেও দেখিনি। ওনার ওয়ে অফ প্যাটার্ন ছিল ভিন্ন, এক্সপ্রেশনের ধরন ছিল একটু ভিন্ন, কথা বলার ভঙ্গিমা ছিল ভিন্ন, আর্গুমেন্ট ছিল একটু ভিন্ন, কিন্তু তিনি মোটা দাগে সবসময় ইসলাম, বাংলাদেশ, এটাকেই প্রাধান্য দিতেন। এবং জামাত ইসলামীর সঙ্গে ওনার সম্পর্ক জামাতে না থাকার ফলেও কখনো খারাপ হয়নি, ওনার কারণেও হয়নি, জামাতের কারণেও হয়নি। এটা রেসপেক্টফুল সম্পর্ক ছিল। সর্বশেষে উনি দেশে আসার আগে আমি তো বাংলাদেশ থেকে ওনাকে দেখতে গিয়েছিলাম, আমাকে পাঠানো হয়েছিল। তো আমি দেখেছি যে জামাত
বড় কিছু করুক, অনেক কিছু করুক, এগিয়ে যাক, এটা ছিল ওনার মনের ভিতরের ডিপ আন্ডারস্ট্যান্ডিং। এটা করতে গিয়ে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ, অ্যাডভাইস দিতেন ওনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। তো শেষ পর্যন্ত জামাত ইসলামের সঙ্গে ওনার আর মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না, আমি দেখিনি, বরং ডিপ কানেকশন ছিল। এবং উনি যদিও লন্ডনে থাকতেন, প্রায়ই জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতেন, ফোন করতেন, লন্ডনে দেখা করতেন, ওনার সঙ্গে দেখা হতো, এখান থেকে যারা গিয়েছে দেখা হতো। ইসলামিস্ট তো, ফুললি ইসলামিস্ট, সুতরাং এখানে খুব বড় বেশি ফারাক হওয়ার কিছু নাই। আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন পর্যন্ত আপনি জাতীয় রাজনীতিতে আসার কোনো চিন্তা আপনার ছিল না, যেমনটি আপনি বললেন, কিন্তু আমরা খুব অল্প সময়ের ব্যবধানে দেখলাম আপনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন সুনামগঞ্জ থেকে, দিরাইশাল্লা থেকে, এবং সেখানে আপনি এই নির্বাচনে বিজয়ী হতে না পারলেও খুবই চমৎকার একটি কাজ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যেমনটি খুব একটি দেখি না, আপনি রেজাল্টের পরপরই আপনি বিজয়ী প্রার্থীকে আপনি শুভেচ্ছা জানিয়েছেন, তাকে অভিবাদন জানিয়েছেন। এই যে একটি গুণগত পরিবর্তনের যে অনুপ্রেরণা, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করেন? আমি জানি না আমার মতে ছোট মানুষের এক কাজ রাজনীতিকে, মানুষকে কোনো প্রভাবিত করতে পারবে কি না, কিন্তু আমি এটা দেখেছি এরপরে অনেকেই করেছেন। অনেক বিজয়ী প্রার্থীও পরাজিত প্রার্থীর বাসায় গিয়েছেন, অনেক পরাজিত প্রার্থীও বিজয়ী প্রার্থীর বাসায় গিয়েছেন। 5ই আগস্ট এরকমই ছিল, একটা পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হবে চলনে, বলনে, কথনে, গঠনে, চিন্তায়, চেতনায়, নমুনায়, বাস্তবে। এই নির্বাচনটা 5ই আগস্টের স্পিরিটই হতে হবে। নির্বাচনে যাওয়ার পিছনে ওয়ান অফ দ্য রিজনস, আমি যখন দেখলাম যে পরিবর্তনের সূচনা হয়েছে, মূলত তখনই আমি আগ্রহী হয়েছি ইলেকশনে। পরিবর্তন করতে না পারলে, আমি আগেও ছাত্র জীবনেও অনেক পরিবর্তন করতে চেয়েছি, অনেক কিছুতেই। আমার কাছে মনে হয় যে সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে একটা বিষয়কে যদি অ্যাডজাস্ট করা না যায়, তাহলে সময়কে ধারণ করা যায় না, পিছিয়ে পড়ে যেতে হয়। আর পিছনে পড়লে সময় আমাকে আপনাকে রেখে সামনে চলে যাবে, কোনো নিয়ন্ত্রণ বলতে কিছু থাকবে না। আমি যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে তখন আমি দূত মারফতে অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছে চিঠি পাঠিয়েছি, বিশেষ দূতের মাধ্যমে। আমার কাছে মনে হতো পাঠাই, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করতেন, রেসপন্সই করতেন না, কিন্তু আমি পাঠিয়ে যেতাম। ঈদে, জাতীয় দিবসে, বিভিন্ন সময়। আমার কাছে এখনো মনে হয় রাজনীতিকে আমরা যেভাবে নিজস্ব বৃত্তের অচলায়তনে আবদ্ধ করতে চাই, এটা আসলে এরকম না। ইট মাস্ট বি ওপেন। শেষ পর্যন্ত ব্যক্তির ভূমিকা, কর্মকাণ্ড রাজনীতিকে রিশেপ দিবে। দলীয় গণ্ডির সীমাবদ্ধের মধ্যে দলখানা হয়ে গেলে সমাজের বাস্তবতা টের পাওয়া যায় না। সমাজের বাস্তবতা দলের সীমানার বাইরেও অনেক ডাইভার্সিফাইড, অনেক বৈচিত্র্যময়, দেশও অনেক বৈচিত্র্যময়। এটাকে দেখতে গেলে ওপেন, খোলা চোখ লাগবে, আবদ্ধ চোখ দিয়ে দেখা যাবে না। সেই জন্যই পরিবর্তনের সূচনা হয়েছিল, আমিও আগ্রহী হয়েছিলাম। জানি না পরবর্তীতে কোন দিকে যাবে। ভবিষ্যতে রাজনীতিতে অথবা নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা আছে কিনা? এটা টু আর্লি টু সে, এখনই বলা ঠিক হবে না। তবে আমি আমার বাড়ি, আমার ঘর, দিরাইশাল্লার মানুষের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, ওঠা বসা হয়েছে, আস্থার পরিবেশ তৈরি হয়েছে, মহব্বতের পরিবেশ তৈরি হয়েছে। নিশ্চয়ই আই হ্যাভ টু মেনটেন ইট। যেতে হবে, আসতে হবে, সাধ্য মতো পাশে থাকতে হবে, কাছে যেতে হবে, তারাও আসবে, আমিও যাই। সেটা নির্বাচন পর্যন্ত করাবে কিনা সময়ই ভালো করে দিবে।
যে ৫ই আগস্টের বিপ্লব বলি বা স্পিরিট বলি, যেটার স্পিরিটে আপনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহটা পেয়েছেন, সেই স্পিরিট আমরা গণভোটের মাধ্যমে দেখেছি। সাধারণ মানুষও কিন্তু তাতে সায় দিয়েছে, সমর্থন জুগিয়েছে। বাট সরকার কিন্তু সেই জায়গাটাতে অনেকটা পিছু হটেছে। আমি বলব যে তারা গণভোট এটি বাস্তবায়নের পথে হাঁটছে না। এক্ষেত্রে আপনি সরকার কেন হাঁটছে না এবং এই মুহূর্তে বিরোধী দলের কী করণীয় বলে মনে করেন? আমার মতে সরকারি দল এক ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে আটকে গেছে। একটা উদার গণতান্ত্রিক দেশে সবসময় পরিবর্তনের সব সুযোগ আসে না, সুযোগ আসে কালে ভদ্রে। এই সুযোগকে কাজে লাগাতে না পারাটা এক ধরনের অযোগ্যতা। সময়ের ঊর্ধ্বে যারা উঠতে পারে না, তারা সময়ের গলা টিপে ধরতে পারে না। যে একটা অপরচুনিটি এসেছিল দেশের সামনে, সরকারের সামনে, সকলের সামনে, এটা যদি তারা ব্যবহার করতে না পারে তাহলে পস্তাতে হবে। আজকে না হোক, কিছুদিন পরে হলেও পস্তাতে হবে। তাদের উচিত ছিল আস্থার সম্পর্ক নষ্ট না করা। তাদের উচিত ছিল গণভোটের ফলাফলটাকে নিজের ফলাফল হিসেবে নিয়ে আস্থার সম্পর্ক বিল্ড আপ করা। কিন্তু এটিকে ডিফাই করা, অস্বীকার করা ঠিক নয়। এখনই বোঝা যাবে না, মাত্র 2 মাস 2.5 মাস বয়স হচ্ছে সরকারের। 2 বছর যাক, 3 বছর যাক, এই কর্মকাণ্ডের ফলাফল তারা নিজেরাই টের পাবে যে এটা কতটুকু ঠিক, কতটুকু ব্যাঠিক। বিরোধী দলের ভূমিকা যতটুকু হচ্ছে, এটা প্রথম দিনের সংসদের তুলনায় এখন একটু বেড়েছে, ক্যাপাসিটি বাড়ছে। বিরোধী দলের মূল দায়িত্বে যে আছেন জামায়াত ইসলামী, এককভাবে বিরোধী দল হিসেবে ফাংশন করার অভিজ্ঞতা এটাই প্রথম। সুতরাং একটু সময় দিতে হবে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে গেলে। আরও ভিগরাস ভূমিকায় যেতে হবে, আরও শক্তিশালী ভূমিকায় যেতে হবে, আরও দিক এবং বিভাগে বিভক্ত করে সমাজকে দেখে ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারের উপর এক ধরনের ওয়াচডগ সৃষ্টি করতে হবে। অল্টারনেটিভ সরকার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। বিরোধী দল মানে হলো গভর্নমেন্ট ওয়েটিং। যারা গভর্নমেন্টে আছে তারা তো আছেই, নেক্সট কে? বিরোধী দল। এই বিরোধী দল গভর্নমেন্ট ওয়েটিংয়ের ভূমিকায় যদি যেতে পারে তাহলে মানুষের আস্থা থাকবে, মানুষ অল্টারনেটিভ চিন্তা করবে, বিকল্প দেখবে। আর যদি এই ভূমিকা পালন করা না যায়, মানুষের মধ্যেও হতাশার জন্ম হতে পারে। আপনি 2 বছর 3 বছরের কথা বলছেন। আপনি কি মনে করেন যে বিএনপি সরকার তারা আগামী 2 বছর বা 3 বছর তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, নাকি এর আগেই কোনো ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে? এটা তো এখন থেকে বলা যাবে না, তবে কিছু কিছু সিমটম আমি ভালো দেখি না। আমার কাছে মনে হয়েছে এই ক্রিটিসিজমটা সরকারকে গ্রহণ করা উচিত। এই যে দেশে একটি গণভোট হলো, গণভোটের রেজাল্টকে তারা যে অস্বীকার করলেন কিংবা এই পথটাকে তারা অবলম্বন করতে চাইলেন না, এটি তাদের মিস্টেক। কৌশলগত মিস্টেক হবে, রাজনৈতিক মিস্টেক হবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীকে বেশ পপুলার কাজ করতে দেখা যায়। তিনি খুবই সিম্পল চলতে চান, তিনি মিতব্যয়ী হতে চান, তিনি আমি দেখেছি অনেক কর্মঘণ্টা ধরে কাজ করতে চান, সবার আগে অফিসে হাজির হতে চান, প্রোটোকল ব্যবহার করতে চান না। দিস আর গুড অ্যাপ্রোচ। কিন্তু মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যেটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, এইখানে যদি মানুষ বঞ্চিত বোধ করে তাহলে তার রেজাল্ট ভালো হবে না। ওই ট্রাস্টটুকু তাদের থাকা উচিত। শুধুমাত্র সিম্পলিসিটি থাকলেই রাষ্ট্র গঠন করা যায় না। রাষ্ট্র গঠন করতে গেলে রাষ্ট্রের রাজনৈতিক দিক নির্দেশনা ঠিক রাখতে হয়। রাষ্ট্র শুধুমাত্র সার্ভিস ওরিয়েন্টেড না, সার্ভিস ওরিয়েন্টেড তো এনজিওস, কিন্তু রাষ্ট্রের একটা রাজনীতিকরণ আছে, রাজনৈতিক নিশানা আছে। সেই নিশানাটা ঠিক রেখে এই কাজগুলো করলে সোনায় সোহাগা হতো। কিন্তু ওই নিশানার জায়গায় ফিরে যেতে হবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। রাষ্ট্র প্রতিষ্ঠার মেকানিজমের
ওই সংস্কারের জায়গাটা শক্তিশালী করতে পারলে তারা স্মরণীয় হয়ে থাকতেন। শুরুতেই মাত্র 2-2.5 মাসে এই বিতর্কে তাদের যাওয়া ঠিক হয় নাই। আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, তাকে মানুষ স্মরণ করে, সৎ মানুষ হিসেবে মনে করে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে ঠিক করার জন্য তিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন, খাল খনন কর্মসূচি থেকে শুরু করে 19 দফা। কিন্তু তার যে 4 বছরের শাসনকাল বাংলাদেশে একটা সময় পরে অবৈধ হয়ে যায়। 5ম সংশোধনী মামলায় সব কিছুকে অবৈধ ঘোষণা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলদার হিসেবে আখ্যায়িত করা হয়। তো সরকার, বর্তমান সরকার এখন যদি রাজনৈতিক নিশানা ঠিক করতে না পারে গণভোটের ভিত্তিতে, তাহলে সময় আসতে পারে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এখনকার সরকারকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকেও একসময় অবৈধ ক্ষমতা দখলদার হিসেবে আখ্যায়িত হতে পারে, যদি না তারা সাংবিধানিকভাবে এই বিষয়কে রাজনৈতিক সেটেলমেন্টে পৌঁছতে না পারে। গণভোট ছিল তার মাধ্যম, এটি তারা এখনও হয়তো বুঝতে পারেন নাই, এখনও হয়তো অনুধাবন করেন নাই। আমি এক্সপেক্ট করব মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক নিশানা ঠিক করুন, সার্ভিস ওরিয়েন্টেশনও দরকার, সেটাও ঠিক রাখতে হবে। বিরোধী দল কি জাতীয় সংসদে সরকারি দলকে এ বিষয়টি বোঝাতে পারছেন, বা সেই ধরনের বক্তব্যগুলো কি তারা উপস্থাপন করতে পারছেন? চেষ্টা করছেন, হয়তো প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, আরও জোরালোভাবে করতে হবে, আর কনভিন্সিং ওয়েতে করতে হবে, আরও আর্গুমেন্টেটিভ ওয়েতে করতে হবে, আরও নজির দিয়ে বিশ্লেষণ করে একের পর এক ধরিয়ে দিয়ে করতে হবে। সেই জায়গায় বিরোধী দলের আরও অনেক বেশি ইকুইপড হওয়ার প্রয়োজন আছে। যেহেতু বিরোধী দল অপেক্ষমান সরকার, সেই জন্য তাদের উপরও দায় দায়িত্ব বর্তাবে। সরকার ফেল হওয়া মানে শুধু সরকার ফেল হওয়া নয়, সরকার ফেল হওয়া মানে হলো গণতন্ত্রে বিরোধী দলও ফেল হওয়া। সেই জন্য এটা একটা জয়েন্ট ওয়ার্ক, ইট নিডস মোর অ্যাটেনশন, মোর এক্সপিরিয়েন্সড পিপল শুড কাম আপ, অনেক বেশি কনসেন্ট্রেশন, অনেক লেখাপড়া, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, তবেই এটা পসিবল। জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে অনেকেই আপনাকে মিস করেন, যে আপনি হয়তো সংসদে থাকলে আপনি এক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারতেন। এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা হয়তো অনেকে মনে করে ঐকমত্য কমিশনে যেহেতু আমরা কাজ করেছি, অনেকে হয়তো মনে করে এই জন্য। কিন্তু জগতে কোনো কিছুই ফাঁকা থাকে না, কোনো কিছুই কারো জন্য অপেক্ষমান থাকে না। জগৎটা এরকম, কোনো ফাঁকা জায়গা ফিল আপ হবেই, কেউ কারোটা ধরে রাখতে পারবে না। নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ না কেউ এই গ্যাপ ফিল আপ করার জন্য এগিয়ে আসতেছেন, প্রিপারেশন নিচ্ছেন। আশা করি এটা তেমন কোনো ঘাটতি পরিলক্ষিত হবে না। জনাব সালাউদ্দিন সাহেব, আমি ওনার সম্পর্কে যতটুকু স্টাডি করেছি, বিশেষ করে ঐকমত্য কমিশনে, উনি বাই নেচার একটু খোঁচা খাঁচা দিয়ে কথা বলতে পছন্দ করেন। এটা মানুষের ফেতরাত, এক এক মানুষের এক এক ধরনের ফেতরাত থাকে। কেউ থাকে খুব নরম ভাষায় কথা বলেন, কেউ থাকেন খোঁচা মেরে কথা বলেন, কেউ থাকেন উত্তেজিত হয়ে কথা বলেন। ওনার ফেতরাত হলো উনি এই আর্টটা, এইভাবে কথা বলার আর্টটাকে উনি আত্মস্থ করেছেন। তো আরেকটা জিনিস আমি মনে করি, যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এগুলো সংবিধানের পাতার ভিতরে থেকে খুঁজে বের করা যাবে না। এগুলো আরও ওয়াইডার, উদার দৃষ্টিভঙ্গিতে একটি গণ অভ্যুত্থানের রাজনৈতিক সেটেলমেন্টের প্রশ্নে পড়াশোনা করে সমাধান করতে হবে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 153 অনুচ্ছেদের ভিতরে তার সমাধান করে পাওয়া যাবে না। আপনি আইন পেশায় অনেকদিন যাবত আছেন এবং ছোটবেলা থেকেই আপনার ইচ্ছে ছিল। আমি যদি একটু আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, যারা আইন পেশায় আসতে চায়,
তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা জানতে চাই। ইনফ্যাক্ট আমি একটু কোট করি আমাদের একজন দর্শক, তিনি এভাবে জানতে চেয়েছেন যে তিনি তার সন্তানকে আগামী দিনে শিশির মনির করতে চান। আপনার কি পরামর্শ তার প্রতি? আইন পেশা আসতে গেলে পেশার প্রথম 5 বছর মুখ বন্ধ রাখতে হবে, শুধু শুনতে হবে, শুধু পড়তে হবে, কিছুই বলা যাবে না। প্রথম 5 বছরের এই ধৈর্য তারা দেখাতে পারবেন, পরবর্তী 5 বছর তারা সূর্যোদয় দেখতে পাবেন। এরপরের 5 বছর যারা সূর্যোদয় দেখতে পাবেন, এরপরের 5 বছর তারা তপ্ত রৌদ্র দেখতে পাবেন। এই 15 বছরের সীমানায় যারা ব্যালেন্স মেনটেন করতে পারবেন তারা সাম্রাজ্যের সন্ধান পাবেন। তারা দেখতে পাবেন অ্যাকসেপ্টেবিলিটি, তারা দেখতে পাবেন তাদের কথার মূল্য, তারা দেখতে পাবেন ব্যক্তি হিসেবে একজন মানুষ কতটুকু গ্লোরিফাইড। আর প্রথম 5 বছরের জিন্দিগিতে যারা ধৈর্য ধারণ করতে পারবেন না, যারা বেশি বলতে চাইবেন, যারা উপদেশ দিতে চাইবেন, যারা টাকা আয় করতে চাইবেন, যারা অস্থিরতা শো করবেন, তাদের পরবর্তী দিনগুলো ভালো হবে না। আপনার এই দীর্ঘ সময়ে আপনি অনেকগুলো কেস যেমন লড়ে আপনি প্রশংসিত হয়েছেন, কিছু কিছু কেসের ক্ষেত্রে কিছুটা আলোচনা সমালোচনা জন্মও হয়েছে। আমি যদি একটু জানতে চাই যে কোন কেসের ব্যাপারে বা কোন অভিযোগের ব্যাপারে জবাব দিতে গেলে আপনি একটু সময় নেবেন, সেই অভিযোগটির কথা যদি জানতে চাই। আমি কোনো সময় নেওয়া লোক না, আমি সময় নেব না। আমি তো পপুলিস্ট আইনজীবী হইতে চাইনি। আমি আমার কাজ করেছি, মানুষ তার মূল্যায়ন করেছে। আমি তো মানুষ কে কি মনে করবে এটা হিসেব করে কাজ করিনি। আমি একটা কাজ পেয়েছি, কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মূল্যায়ন ডেভেলপ করেছে। কেউ কেউ বলেন আবরার ফাহাদ হত্যা কথা, কেউ কেউ বলেন জাপানি শিশুর মামলার কথা, কেউ কেউ বলেছেন রানা প্লাজার কেসের কথা। সমালোচনা করেছেন রানা প্লাজার কেসের সমালোচনা কেউ কেউ করেছেন, আবরার ফাহাদের সমালোচনা কেউ কেউ করেছেন। কিন্তু দেখেন, আইন পেশাটা আলোচনা সমালোচনার উপর নির্ভরশীল না। আপনি যখন ডাক্তার হবেন, রোগীর অপারেশন করবেন, মাঝে মাঝে আপনি সমালোচিতও হবেন, কিন্তু এখানে তো দলের কোনো গণ্ডি নেই। আমরা অবজেক্টিভলি করতে হয়। এই যে আলোচনা সমালোচনার অংশ হওয়া, এটাও জীবনের একটা পার্ট, এটাকেও অস্বীকার করা যাবে না। সবাই তো আর আমার মতো ভাববে না, সবাই তো আমার মতো চিন্তা করবে না। এই জন্যই তো সমাজটা সুন্দর, বিউটিফুল। এটাকে এনজয় করারও একটা মানসিকতা লাগে। মানুষ যখন এগুলো বলে, নানান কমেন্ট করে, নানান মেসেজ পাঠায়, আমি এটাকে এনজয় করি। আহা, উনি তো আর ভিতর জানেন না, উনি তো আর ভিতর দেখতে পান নাই। আলোচনা সমালোচনাকে আপনি এটাকে একটা বিউটি বলছেন একটা সোসাইটির। আপনি যেমন একজন লয়ার, একই সাথে আপনি একজন ইসলামিস্ট পারসন। সেই জায়গা থেকে যদি জানতে চাই যে সমালোচনা সেক্ষেত্রেও কি ইসলামের ক্ষেত্রে একটা বিউটি? কিন্তু সীমারেখাটা আমাদের দেশে সকলেই মেনটেন করতে পারে না। সমালোচনা ততক্ষণ বিউটি থাকে যতক্ষণ আপনি সীমারেখা মেনটেন করবেন। সমালোচনাটা কখন নেকেট হয়ে যায়, যখন আপনি উন্মাদ হয়ে সমালোচনার পিছিয়ে লেগে যাই, তখন সমালোচনা হয়ে যায় সমালোচনা করার জন্য। ওটার মধ্যে আর কনস্ট্রাকটিভ কিছু থাকে না। যতক্ষণ একটা পর্যালোচনা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাত্রার ভিতরে থাকে, ততক্ষণ দিস ইজ বিউটিফুল। এটার জবাব দেওয়াটাও বিউটিফুল, রিসিভ করাটাও বিউটিফুল, নিগেট করাটাও বিউটিফুল। আমরা তো উকিল মানুষ, আমরা আর্ট অফ প্রেজেন্টেশন শিখেছি। হাউ টু রেসপন্ড, হাউ টু রিপ্লাই। আপনার পাশের বন্ধু আপনাকে কন্ট্রাডিক্ট করবে, জবাব দিবে, আপনাকে প্রতি উত্তর দিতে হবে। কিন্তু আপনার মাথায় থাকতে হবে এই প্রতি উত্তরের মধ্য দিয়ে আপনাকে বিচারকের মন জয় করতে হবে। প্রতি উত্তরের জন্য উত্তর নয়, প্রতি উত্তরটা হলো টু উইন ওভার দ্য হার্ট অফ দ্য জাজেস। আলটিমেটলি যদি আপনি হার্ট অফ দ্য জাজেসের উইন করতে না পারেন, তাহলে প্রতি উত্তরের মানে কি?
শেষ পর্যন্ত কী হবে, আপনার মক্কেলের জন্য কী হবে? ইয়োর টার্গেট ইজ টু উইন ওভার দ্য হার্ট অফ দ্য কোর্ট। তাহলে আপনার বন্ধু একটা অযৌক্তিক কথা বললে কিভাবে আপনি তার রেসপন্ড করবেন? দিস ইজ অ্যান আর্টিস্টিক অ্যাপ্রোচ। আমি তো কোর্টে গিয়ে সোজা বলে দিই, মাই লর্ড, এই মামলা আমার বিরুদ্ধে এই আছে, আমার পক্ষে এই আছে। আপনার জায়গায় আমি থাকলে এই সিদ্ধান্ত নিতাম, তো আমার মনে হয় আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন। আমার দিকে তাকায় জজরা হাসে যে বলেন কি? আই এম টেলিং ট্রুথ। হোয়াট ইজ দ্য ট্রুথ? আমি জানি এই অপরাধ করার ক্ষেত্রে আমার একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, কিন্তু আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা এই সার্কামস্টেন্সেসে করেছি। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে স্বীকারোক্তিকে শুধু স্বীকারোক্তি মনে করতাম না, মনে করতাম কি প্রেক্ষাপটে এই স্বীকারোক্তিটা আমি করেছি এটাও বিবেচনা করতাম। আপনি করেন, তখন মনে হয় দিস ইজ বিউটিফুল প্রফেশন, বিকজ ইউ হ্যাভ টু টেল দ্য রাইট থিং and the wrong thing, but you have to win over the heart of the judges. If you cannot win over the heart of the judges, what is the purpose of your argument? Nothing. আইন পেশার যুক্তি উপস্থাপন করার মধ্য দিয়ে আপনি নিজেকে ক্লারিফাই করেন, আপনার অপরপক্ষকে সন্তুষ্ট করেন, আর বিচারকদের মন জয় করেন। ইট ইজ এ বিউটিফুল স্টেজ। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা, কোর্টবর্তী শিক্ষিত আইনজীবীরা আপনার কথা মনোমুগ্ধ হয়ে শোনে। কোথায় পাবেন এই স্টেজ? এই লেভেলের কোয়ালিটি লোকেরা কোথায় আপনার কথা শুনবে? বাট দিস ইজ দি গুড অডিয়েন্স। এখানে শুধুমাত্র তলোয়ারের মতো কাটলেই হবে না, আবার শিল্ডের মতো কিংবা ঢালের মতো প্রোটেকশনও দিতে হবে। আপনি খুব চাচাচিলা কথা বলেন, তলোয়ারের মতো কাটবেন, চাচাচিলা কথা বলে তো হার্ট উইন ওভার করতে পারবেন না। আপনাকে তো শেষ পর্যন্ত অ্যাকসেপ্টেবল সমাধান বের করতে হবে। মানুষের বিচার তো এটা, তো আল্লাহর বিচার না। শেষ পর্যন্ত সন্তুষ্ট হওয়া না হওয়ার সঙ্গে তো সিদ্ধান্ত সম্পর্ক। আপনি উপস্থিত, বিচারক, অপরপক্ষ, আপনি যদি একটি উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে না পারেন, তাহলে তো আপনি একটা আইটেম হবেন কিন্তু সমাধানকারক হবেন না। বিচার আলটিমেটলি টু কাম টু এ সলিউশন। সলিউশনে পৌঁছতে না পারলে এত আলোচনার অর্থ কি? মিনিংলেস। সো দিস ইজ এ ভেরি আর্টিস্টিক প্রেজেন্টেশন। আই এনজয় দিস পার্ট। এভরি সেন্টেন্স, এভরি ওয়ার্ড আই এনজয়। বাংলাদেশের পার্সপেক্টিভে শরিয়া আইন এটা কি যদি আসলে বাস্তবায়ন করতে হয়, এটা নিয়ে আসলে অনেক কথা আছে, পক্ষে বিপক্ষে বা এটার বিশ্লেষণ নিয়ে, কিন্তু ইন জেনারেল শরিয়া আইন বলতে মানুষ যেটা বোঝে সেই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বাস্তবায়ন করতে যাই, কোনো বাধা আছে? মানুষ এই জিনিসটাকে মেনে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হতে হবে। হঠাৎ করে ইম্পজ করে দিলে এটা হবে না। আসলে শরিয়া আইন বলতে মানুষ যে 2-4টা বিষয়কে বুঝে, শরিয়া তো এত হালকা জিনিস না। এত সামান্য 2-4টা হাত কাটা আর বোরখা পরা আর হলো কেসাসের বিধান বাস্তবায়ন করা, শরিয়া কি এতটুকু? এটা তো মাত্র 1000টা যদি শরিয়ার বিধান হিসাব করা হয় তো এটা হবে 2টা, 5টা, বাকি 99টা কিংবা বাকি 95টা যেখানে কন্ডিউসিভ না, যেখানে মানা হয় না, প্রিপেয়ার্ড না মেন্টালি ফিজিক্যালি, সেখানে হঠাৎ করে 2টা দিতে গেলে তো রিয়াকশন হবে। হঠাৎ করে 5টা দিতে গেলে তো মানুষ মনে করবে দিস ইজ আননোন টু আস। সো প্রিকন্ডিশন হবে শরিয়াটাকে ইন ইটস এন্টায়ারিটি চিন্তা করা, অর্থাৎ 95 নিয়েও চিন্তা করা, যেখানে 95 উইল বি প্রিপেয়ার্ড, 5 উইল বি অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ দিস 5 উইল বি রিজেক্টেড। এই জন্য একটা ভীতি কাজ করে, শরিয়া নিয়ে একটা ভীতি কাজ করে সোসাইটিতে। এটা আরও আলোচিত হওয়া দরকার, আরও এক্সটেন্সিভ ডিসকাশন হওয়া দরকার, পক্ষে বিপক্ষের মতামতগুলো শোনা দরকার, রেসপন্ড মাস্ট বি রিজনেবল। যারা এর বিরুদ্ধে বলতে চায় তাদের কথাও মনোযোগ দিয়ে শোনা দরকার,
যারা এর পক্ষে বলতে চায় তাদের কথাও মনোযোগ দিয়ে শোনা দরকার। এই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের মাধ্যমে সমাধান বের হবে, এটি ইম্পোজ করে দিয়ে কোনো ফায়দা হবে না। আমি একটু শেষ করতে চাই আপনার ব্যাপারে, যদি আমি একটু জানতে চাই যে কখনো ভবিষ্যতে যদি আপনার সম্পর্কে আমরা একটি সেন্টেন্সে জানতে চাই, সেক্ষেত্রে আপনি কোন সেন্টেন্সটি প্রেফার করবেন? আপনি নিজেকে একজন আইনজীবী হিসেবে অথবা একজন পলিটিক্যাল পার্সন হিসেবে ঠিক কীভাবে আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেকে প্রেজেন্ট করতে চাইবেন? আমি একজন ইসলামিস্ট আইনজীবী, এটাই আমার কাছে সবচাইতে টেকসই পরিচয় মনে হয়। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ শিশির মুনির, আপনি আমাদের ইনোভা টকের আজকের এই প্রোগ্রামে অনেক সময় দিয়েছেন। আশা করছি আপনার এই চমৎকার আলোচনা থেকে আমাদের দর্শকরা তাদের জীবনের পাথেয় খুঁজে পাবেন, এবং বিশেষ করে যারা আইন পেশায় নিজেদের ক্যারিয়ার করতে চান, বিশেষ করে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে যারা নিজেদেরকে রিলেভেন্ট রাখতে চান, তারা নিশ্চয়ই এখান থেকে খোরাক পাবেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ কষ্ট করে এত দূর হেঁটে আসার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা উপভোগ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। তিনি তার চিন্তা দর্শনের আলোকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আইন পেশাকে আমাদের আজকের এই পডকাস্টে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন কিভাবে তিনি আইন পেশায় উঠে এসেছেন এবং একই সাথে যারা আইন পেশায় উঠে আসতে চায় তাদের আসলে কী করণীয় রয়েছে। আশা করছি আমাদের পুরো অনুষ্ঠানটি আপনারা অনেক উপভোগ করেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।